হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাটা তোমাদের সবার খুব ভালো লাগবে, পছন্দ হবে তোমাদের, কারণ তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি ভাই আমাদের এরকম এরকম ঘটনা তুমি শেয়ার করো। আসলে কি বলতো, একটু তো অপেক্ষা করতে হয়, ঘটনাগুলো যতক্ষণ না আমার কাছে এসে পৌঁছবে আমি তোমাদের কাছে শেয়ার করব কি করে। তাহলে চলো, আজকে কথা বলে সময় নষ্ট করবো না, সোজা যাবো ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। আমি জানি অলরেডি তোমরা করে দিয়েছো, তবুও তোমাদের বলে দিলাম, যদি না করে থাকো তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা যারা ঘটনা শেয়ার করছো, তোমরা অনেকেই বলছো দিদি ভাই আমি ঘটনা শেয়ার করেছি, দিদি ভাই কবে বলবে। আমি বলে দিই, ঘটনা যারা যারা পাঠাচ্ছ সববার ঘটনা কিন্তু এই চ্যানেলে শোনানো হবে। তবে তোমরা চিন্তা করবে না, কারণ তোমরা সবাই জানো আমার ফোনটা এখন কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। যখন যখন ফোনটা একটু ঠিক হচ্ছে, আপনি থেকেই পুরো হিজি হয়ে যাচ্ছে, আবার আপনি থেকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। জানি না কেন, যখন আমি দেখছি কথা বলার মতো তখন কিন্তু আমি অনেকের সাথেই যোগাযোগ করছি, আবার যখন পারছি না তখন হচ্ছে না। যাই হোক, তোমাদের আপডেট দিয়ে রাখলাম। এখন আমার ফোনের এই অবস্থা। চলো ঘটনায় যাই। ঘটনাটা বেশি দিনের না, 2 মাস আগে ঘটনাটা ঘটে। ঘটনাটা বরানগরে ঘটেছে। আজকে তোমাদের এই ঘটনাটা আমি বলছি, রীতিমতো বলার আগেই না আমার গায়ে কাঁটা দিচ্ছে, বেশ ভয়ঙ্কর। বলে আমাদের যিনি পাঠান, ভাইয়ের নাম হচ্ছে কাজল। বিশ্বাস করতে পারো, ভাইয়ের নাম কাজল। আমরা সচরাচর মেয়েদের নামই শুনে থাকি কাজল, কিন্তু না, ভাইয়ের নাম হচ্ছে কাজল সামন্ত। ভাই বলে দিদি ভাই আমার নাম কাজল, আমি থাকি বরানগরে। আমার 2 মাস আগে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হয়, আর এইটা হচ্ছে একদম রিয়েল, কোনো রকম মনের ভুল না, কোনো রকম ভুল ধারণা না। এই ঘটনাটা আজকে আমি তোমাকে শেয়ার করছি। আর ঘটনাটা আমি কিন্তু সিলেক্ট করেও নিয়েছি, কারণ ঘটনাটা বেশ ভয়ের। যে ঘটনাগুলো আমার বেশ ভালো লাগে শুনতে, আমি জানি দর্শক বন্ধুদেরও ভালো লাগবে, যার মধ্যে রিয়েলিটি আছে, সেরকম ঘটনা কিন্তু আমি আগে আগে সিলেক্ট করি। তাহলে চলো ঘটনাটা বলি। আমাদের কাজল ভাইয়ের বয়স হচ্ছে 26+। ভাই বলে দিদি ভাই আমার পড়াশোনা কমপ্লিট, আমি আর এখন পড়াশোনার দিকে কোনো ঝোঁক না দিয়ে আমি নিজের জীবনের প্রতি ঝোঁক দিয়েছি। আমি কিন্তু একটা নিজের দোকান করেছি, ফাস্ট ফুডের দোকান। আর সেই দোকান বরানগরে আমার স্টেশনের পাশে রয়েছে, যেই দোকানটা কিন্তু খুব ভালো চলে। কাজল ভাই বলে দিদি ভাই একদিন এরকমই, আজ থেকে 2 মাস আগে সন্ধ্যাবেলা আমি দোকানটা বন্ধ করে দিই, কারণ হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে এসে বলল, কাজল কাজল জানিস তো রাজুর বাবা মারা গেছে। রাজু হচ্ছে আমাদের সমবন্ধু, একই বয়সী। আর রাজুরও কিন্তু আমাদের স্টেশনে বরানগরে কিন্তু দোকান আছে। তো সকাল থেকে রাজুর দোকানটা বন্ধই ছিল, কারণ রাজুর যে বাবা, ওনার কিন্তু শরীর প্রায় কয়েকদিন ধরেই খারাপ। আমরা প্রত্যেক দিনই খবর নিতাম, কিরে রাজুর বাবা কেমন আছে। আর রাজুকে দেখা হলেও বলতাম, কিরে রাজু তোর বাবা কেমন আছে। তো সেখানে গিয়ে দোকানটা বন্ধ। তো আমরা জানি যে রাজুর বাবার শরীর খুব খারাপ। তো হঠাৎ করে আমাদের এক বন্ধু এসে বলল যে কাজল চল, রাজুর বাবা তো মারা গেছে, যাবি না? তা আমি বললাম তাই নাকি, ঝটপট করে দোকানটা বন্ধ করে দিলাম। কারণ রাজুর বাবা মানে হচ্ছে আমাদেরকে ছেলের মতনই দেখতো। সেখানে উনি বাবার সমতুল্য। আর যেখানে আমরা একই বয়সের সবাই, একই মানে পড়াশোনা করেছি, একসাথে স্কুল, একসাথে কলেজ, এমনকি আমরা একই জায়গায় বিজনেসও করি। ওর দোকান আছে চায়ের, আমার হচ্ছে ফাস্ট ফুডের দোকান। তো সেখানে তো যেতেই হবে। তো আমি সাথে সাথে দোকান বন্ধ করি, সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে আমি চলে যাই। তো যখন গেলাম ওদের বাড়িতে, যেটা হয় স্বাভাবিক, ওর বাবা মারা গেছে। ওর বাবার কিন্তু সেরকম বেশি বয়সও ছিল না, এই ধরো 65 থেকে 66 বছর বয়স, খুব বেশি মানে অনেক বয়স সেরকমও না। তো যাই হোক, কাকুর মৃতদেহটা আমরা সবাই মিলে নিয়ে গেলাম শ্মশান ঘাটে। এবার ঘটনাটা ঘটলো, যখন আমরা শ্মশান ঘাটে যাই তখন ওই কাকুকে দেখে 2-1 বলছে, আহারে মানুষটা খুব ভালো ছিল, মারা গেল। আর এই জিনিসটা প্রতি কটা সময় প্রতি কটা মানুষের ক্ষেত্রেই হয়। মানুষ যখন জীবিত থাকে তখন মানুষের সাথে মানুষের ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু থাকে, কিন্তু মানুষ যখন মারা যায় তখন কিন্তু বেশিরভাগ মানুষই বলে, আহারে মানুষটা খুব ভালো ছিল, মানুষটা মারা গেল, এই জিনিসটা হয়। তো আমাদের কাজল ভাই বলে, দিদি ভাই
তুমি বিশ্বাস করবে না, আমরা যখন শ্মশানে নিয়ে যাই একটাও ডেড বডি ছিল না। আমাদের ওই রাজু ভাইয়ের যিনি বাবা মানে ওই কাকুরই প্রথম লাইন। তো আমরা তখন বললাম যাকগে ভালো হয়েছে, কাকুর লাইনটা প্রথম পাওয়া গেছে, কাকুর কাজটা করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কারণ সেদিনকে বেশ বৃষ্টি হচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে বরানগর গঙ্গার পাড়ে আমাদের কাজল ভাই বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি একা বাথরুম করতে আসি। গঙ্গার ধারে একটা বাথরুম রয়েছে যেখানে ছেলে বলো মেয়ে বলো মানে লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারে, পাশাপাশি দুটো বাথরুম রয়েছে। তো আমি বাথরুমে আসি, দেখলাম এমনি তো কোনো ডেড বডি আর নেই, সেখানে ফাঁকাই থাকবে, কারণ ডেড বডি থাকলে পারে হয়তো তাদের বাড়ির লোকরাও মহিলারাও আসা যাওয়া করে, এখন তো মহিলারাও শ্মশানে আসে। তো বলছে আমি দেখলাম পুরো ফাঁকা, আমি যেটা জেন্টস ছিল ওই টয়লেটে আমি চলে যাই। টয়লেট থেকে আমি বেরিয়ে যখন হেঁটে আসছি, টয়লেটের মানে গঙ্গার ধারে টয়লেটটা, ওখান থেকে যখন আমি হেঁটে শ্মশান ঘাটের উদ্দেশ্যে আসছি, তখন আমার পেছনে কেউ থু 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 এরম করে থুতু ফেলছে। যেরকম আছে না অনেকে দেখবে রাস্তা দিয়ে চলতে চলতে হয়তো জিভে কিছু আটকেছে, বা অনেকে গুটকা ঠুটকা পান খায়, তো অনেক দেখবে না থু থু করে থুতু ফেলে। তো ওরকম থু থু করে 3-4 বার থুতু ফেলে। তো তখন ভাই কাজল ভাই বলছে দিদি ভাই আমি না পেছনে ঘুরে তাকাই যে কি ব্যাপার, এরকম থু থু করে থুতু ফেলছে কি ব্যাপার। আর পেছনে যখন ঘুরে তাকাই তখন দেখলাম যে না, পেছনে তো কেউই নেই, শুধু তো আমি একাই আসছি, কিন্তু তাহলে পেছনে আমার থু থু এরকম কে করছিল। তো কাজল ভাই তখন তাড়াতাড়ি করে হাঁটতে 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 বন্ধুদের কাছে চলে আসে, এসে বলল যে কিরে কাকুর হয়ে গেছে কাজ? তখন বলছে যে না এখনো হয়নি, তো রাজু দেখছে একা বসে কাঁদছে। তো কাজল তখন বন্ধুদের বলল যে কিরে ওকে আজকে একা একা কেউ ছাড়ে, ওর কাছে যা, ওর কাছে গিয়ে কমসে কম ওকে একটু সান্ত্বনা তো দে, ওর বাবাটা চলে গেল। আহারে সত্যি কাকু আমাদের খুব ভালো ছিল, আর কাকু সত্যি সত্যি ভালো ছিল। কারণ আমাদের কাজল বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, কাকু না মানে পুজোর 4 দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দুর্গাপুজোর সময় 4 দিন বলতো তোরা সবাই আমার বাড়িতে আসবি, সবাই। এমনকি বলছে বিশ্বকর্মা পুজোর সময় ওদের বাড়ির ছাদে সারা দিন ঘুরি ওড়াতাম, আর ঢালা খিচুড়ি রাবড়া তরকারি সব রান্না করতো, সেগুলোকে আমরা খেতাম খুব আনন্দ করে, আর সব ওই কাকু করতো মানে রাজুর বাবা। তো সেগুলো আর হবে না। তো তখন আমরা রাজু যে একা বসে কাঁদছে ওর কাছে যাই, গিয়ে বললাম এ রাজু কাঁদছিস কেন ভাই, আমরা জানি কষ্ট হচ্ছে তোর মতো কষ্ট আমাদের হচ্ছে রে, কাকু খুব ভালো মানুষ ছিলেন, কাকু চলে গেল, যাকে কষ্ট করিস না, কি আছে কাকু চলে গেছে, তো কাকুর হয়তো এই সময় যাবারই ছিল, ডাক এসছে কাকু চলে গেছে, দেখ সবাইকেই তো একদিন না একদিন যেতে হবে, ওকে এরকম সান্ত্বনা দিচ্ছি। তো বলছে দাঁড়া বাবার কাজটা হয়ে যাক তারপরে বাড়ি চলে যাব, তোরা কিন্তু কেউ আমাকে ছেড়ে যাস না। তখন কাজল আরো যারা বন্ধু ছিল সবাই তখন বলল আরে না রে, তোকে ছেড়ে কেন যাব, তুই এইসব কেন মনে করছিস, আমরা একসাথেই বাড়ি যাব। এই বলে সবাই আমরা ওখানে রাজুকে ধরে সবাই বসে আছি, নানা রকম কথা বলছি, রাজুকে কাঁদতে দিচ্ছি না, কারণ জানি এত কাঁদবে শরীর খারাপ হবে, খুব কাঁদছিল একটা সময়। তো হয় যে কাছের একটা মানুষ যে বাবা মা হারিয়ে ফেলে না, তা সে জানে যে জীবনে আমার কি চলে গেল। যাই হোক, তা এবার আমাদের কাজল ভাই বলছে দিদি ভাই, আমি বললাম যে দাঁড়া এখানে কোথাও চা পাই নাকি দেখি, কারণ শ্মশান ঘাটের দিকে সারা রাত কিন্তু চায়ের দোকান খোলা থাকে, মানে এমনি আবচে রাখলেও যদি গিয়ে বলো যে দাদা চা করে দেবেন, ভিতর দিয়ে কিন্তু চা করে দেয়। তো আমি বললাম দাঁড়া একটু চা নিয়ে আসি। তো আমরা মোটামুটি ওই রাতের বেলা 30 থেকে 35 জন ছিলাম, সবাই কিন্তু পুরুষ মানুষ, কোনো মহিলা যায়নি। আমি তখন সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি সবাই চা খাবে, তাহলে বলো চা নিয়ে আসতে যাচ্ছি। তো সবাই বলল হ্যাঁ সবাই চা খাবে, প্রায় 35 জন মতো ছিল, সবাই চা খাবে। তা আমি বললাম ঠিক আছে চাটা আমি নিয়ে আসছি। তো আমি ওখান থেকে হেঁটে কিছুটা এগিয়ে আসি, বরানগর যে শ্মশান ঘাট আছে তো তার পাশেই একটা চায়ের দোকান, রাতের বেলা দেখলাম এমনি ঝাপটা ফেলানো রয়েছে, কিন্তু ভেতরে
একটা ছোট্ট বাল্ব লাইট জ্বলছে, মানে বোঝা যাচ্ছে যে দোকানটা খোলা আছে, নালে পারে হয়তো তালা মারা থাকতো। যাই হোক, আমি দোকানের সামনে গেলাম, গিয়ে বললাম যে ও দাদা একটু চা করে দেবেন, ও দাদা 2-3 বার বলতে দাদা একবার সাড়া দিল, আসছি। সাড়া দেওয়ার পর দাদার আর আসার কোনো নাম নেই। আমি দাঁড়িয়ে রয়েছি, বেশ 5-7 মিনিট হয়ে যায়। তারপর ওই টিনের যে ঝাপটা ফেলানো ছিল, ওই টিনের ঝাপটার মধ্যে আমি আওয়াজ করতে থাকলাম আর ডাকতে থাকলাম যে দাদা আসেন, নাকি ঘুমিয়ে পড়লেন। তারপর দেখলাম দাদা এসে ঝাপটা তুললো। দাদা তখন বলল, ভাই আসলে সকাল থেকে আজকে শ্মশান ঘাটে সেরকম ডেড বডি আজকে আসেনি, তো ব্যবসা সকাল থেকে আমার ঠিক হয়নি, আর ওই 8টার দিকে বন্ধ করে দিই। আর তারপরেই তো শুনলাম বলে হরি হরি বল, বলো হরি হরি বল, একটা বডি আসলো, তোমাদেরই নাকি না আগে ছিল? তো আমি বললাম যে না, আমার এক পাড়ার কাকু মারা গেছেন, ওই কাকুর মারা গেছেন, তাই আমরাই এসছি। এখনো পর্যন্ত কোনো মৃতদেহ আর আসেনি, আর আমরাও এসে দেখলাম যে আমরাই প্রথম। তখন সে কাকু বলল, আচ্ছা কতগুলো চা দেবো? আমি বললাম, কাকু আপনি 36টা চা দেন। তখন বলছে আচ্ছা ঠিক আছে। এবার কথা হচ্ছে, কাজল ভাই বলে, দিদি ভাই তুমি এখানে কিছু কাউন্ট করলে? আমি তখন ওকে বলি যে কি বিষয়, চায়ের ভারের কথা বলছো? তখন বলছে হ্যাঁ দিদি কারেক্ট, চায়ের ভার যেখানে 35টা হবে, কারণ আমরা 35 জন, আমি সেখানে 36টা নিই। আমি তখন ভাইকে বললাম হ্যাঁ সেটাই তো আমি ভাবছি, ভাই আমাকে ভয়েস মেসেজ করেছিল। তখন ভাই বলল, দিদি ভাই আমি ইচ্ছাকৃতই নিই, কারণ যেহেতু রাজুর চায়ের দোকান, আমার হচ্ছে ফাস্ট ফুডের দোকান। আমি প্রথমেই বললাম, রাজুর বাবা আগাগোড়াই চা বিক্রি করতো। তারপর তো রাজু পরে যায়, যখন রাজুর বাবা অসুস্থ হয়ে যায়, কলকাতা হসপিটালে নিয়ে যাওয়া আসা করতে বাবাকে বেড রেস্টে রেখে দেয়, তখন কিন্তু রাজু চা করতো। রাজুর বাবা যখন নিজে চায়ের দোকান চালাতো, তখন কিন্তু রাজুর বাবা চা খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। আর এই কথাটা বলে রাখি, দুধ চা মানে মিল্ক ট্রি যারা খাও তাদের উদ্দেশ্যে, এই মানে দুধ চা খাওয়াটা যে কতটা শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা মুখের টেস্টের জন্য খেয়ে নিই। অনেকেই পারে না, বলে ও যা হবে হবে তবুও খাবো, কিন্তু কতটা যে আমাদের লিভারের ক্ষতি করে দুধ চা সেটা ধারণার বাইরে। বিশেষ করে তো সকালবেলা আর্লি মর্নিং কেউ, আমি তোমাদের বলবো যারা দুধ চা খাও, আর্লি মর্নিং দুধ চা না, শুধু লিকার চা খাও। তারপর সারাদিন যদি 2-1 বার দুধ চা খাও খেতে পারো, সকালবেলা কিন্তু লিকার চাটা খাও, তাতে শরীরটা ভালো থাকবে। যাই হোক, এবার বলি, এবার হচ্ছে ভাই বলছে যেহেতু আমাদের রাজুর বাবা চা খেতে ভালোবাসতো, তার জন্য আমি একটা ভার এক্সট্রা নিই চা। এবার যখন নিয়ে আসে, তখন ওই যিনি চা বানাচ্ছিলেন দাদা, তখন বলল, ভাই আমি একটা কেটলি করে তোমাকে চা দিয়ে দিচ্ছি, আর তোমাকে আমি মাটির 36টা ভার দিচ্ছি, তুমি নিয়ে যাও আর কেটলিটা নিয়ে যাও। যারা যারা চা খাবে তোমরা খাওয়া হয়ে গেলে পারে আবারও আমাকে কেটলিটা জমা দিয়ে যেও। তখন আমাদের কাজল ভাই বলে, হ্যাঁ দাদা তুমি তাই করো। তো সবার জন্য ওই কেটলিতে চা ভরে নেয় 35 জনের, আর 36টা ভার নিয়ে আসে। আসার পর যখন একে 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 সবাইকে এক জায়গায় করে চা দেয়, তখন একটা ভার এক্সট্রা থাকে। তখন কাজলের সাথে এক বন্ধু ছিল, সে বন্ধু বলছে, কি রে কাজল একটা ভার এক্সট্রা এনেছিস? তখন বলছে, না রে এইটা কাকুর জন্য। বলছে কাকুর জন্য? বলছে হ্যাঁ, এটা হচ্ছে রাজুর বাবার জন্য, কারণ রাজুর বাবা তো চা খেতে ভালোবাসতো। আমরা অনেকে এরকম করি, দেখবে যে এইটা মারা গেছে তো কি হয়েছে, ওর নামে এটা উৎসর্গ করে এটা দিচ্ছি, এরকম আমরা অনেকেই করি। তো সেই জিনিসটাই ভেবে নিয়ে আসে। বলছে সেই চায়ের যে মাটির ভাতটা, সেই ভাতটার মধ্যে বলছে, দিদি ভাই আমি ভর্তি করে চা দিয়েছি। একদম শেষে অনেকটা চা ছিল, দেওয়ার পরেও আমরা 2-3 জন চা খেতে পেরেছি আবারও। তো একটু হয়তো দোকানদার বেশি চা দিয়েছিল, কারণ এতগুলো চা একসাথে নিচ্ছি। বলছে আমি কাকুকে উৎসর্গ করে একটা ভারী চা নিয়ে আমি গঙ্গার সিঁড়ি রয়েছে, গঙ্গার ঠিক 3-4টে সিঁড়ির ওপরে রেখে দিয়ে আসি, গরম চাটা রেখে দিয়ে আমি চলে আসি। বলছে দিদি ভাই আমি যখন
চাটা জাস্ট রেখে সিঁড়ি দিয়ে যখন আমি উঠছি, গঙ্গার সিঁড়ি দিয়ে, বলছে আমি হয়তো পুরো গঙ্গাটাকে দেখতে পাবো, পেছন ঘুরলে সিঁড়িটাও দেখতে পারবো, ভাটটাও দেখতে পারবো। ঠিক এতটা দূরত্বে আমি এসছি, ভাটটা না সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে খটখট খটখট করে পড়ে গেল। আমি সাথে সাথে না পেছন ঘুরে ছুটে আসলাম ওখানে। এ মা, আমি বসিয়ে তো দিয়ে গেলাম, 3-4টে সিঁড়ি উঠতে উঠতে ভাটটা পড়ে গেল। তা আমি এসে সাথে সাথে আমার ফোনের যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে আমি ওটা দিয়ে দেখছি। আমি একটা জিনিস লক্ষ্য করে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠলো, সেটা হচ্ছে সিঁড়ি থেকে ভাটটা গড়িয়ে 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 পড়ে গেল, কিন্তু চাটাও তো গড়িয়ে 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 পড়বে, কিন্তু এক ফোঁটা চা নেই। সিঁড়ি পরিষ্কার, সিঁড়ি শুকনো, তাহলে সেই চাটা কোথায় গেল? এমনকি ভাতটা যে গড়াতে গড়াতে পড়েছে, মানে অল্প যদি অবশিষ্ট তলানিতে থেকে যায় সেই চাটা ফোটা 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 পড়েছে। যদি পুরো ভর্তি মাটির ভারে চাটা থাকতো তাহলে পুরো চাটাই তো ছলকে ছলকে ছিটিয়ে পড়তো সিঁড়িতে, তাহলে চাটা কে খেয়ে গেল? এইটা যখন দেখে বলছে, দিদি ভাই আমি তোমাকে রীতিমতো এখন ভয়েস যে পাঠাচ্ছি আমার গা কাটা দিয়ে উঠছে, শিউরে শিউরে উঠছে। আর প্রিয় দর্শক বন্ধুরা, আমার রীতিমতো গা কাটা দিচ্ছে। শুধু সিচুয়েশনটা ভাবো, এটা তো আমি তোমাদের বলছি বসে ঘটনাটা, ওরকম জায়গায় থেকে এরকম একটা জিনিস ঘটলে শুধু ভাবো কতটা ভয় লাগতে পারে। আমাদের ভাই বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি এতটা ভয় পাই ওই মুহূর্তে যখন আমি ওখান থেকে তাড়াতাড়ি করে উঠে আসছি, গঙ্গার জলের মধ্যে মনে হলো কেউ ঝাঁপ দিল, ঝপাত করে ঠিক একদম গঙ্গার পাড় ঘেঁষে ঝাঁপ দিয়েছে। আমি ওইখান থেকে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে বন্ধুদের কাছে এসে হাঁপাই, ওদেরকে সবটা বলি। তখন কিন্তু আমাদের কাকুর শেষ কাজ সম্পূর্ণ, আমরা বাড়ির দিকে যাব, সবাই স্নান করব। তখন আমি বললাম আমি স্নান করবো না। এবার বন্ধুরা সেটা মানবে না, বলছে না তুই এসছিস, ওর বাবাকে ধরেছিস, মৃত মানুষ ধরলে গঙ্গায় স্নান করতে হয়, করলে পুণ্যি হয়। জোর করে গঙ্গায় তো আমি নামবো না, কারণ গঙ্গায় কে ঝাঁপ দিয়েছে, কোনো অশরীরী, চাটা কে খেয়েছে, তাহলে কি কাকু ছিল, যাই হোক না অন্য আত্মা, এই একটা দুবিধার মধ্যে পড়ে যাই। যাই হোক কোনো রকমে বন্ধুদের জাপটে জুপটে ধরিয়ে স্নানটা সেরে কোনো রকমে 2টো ডুব দিয়ে উঠে পড়ি, স্নান টান করে সোজা বাড়ি। এইবার বাড়ি আসার পর থেকে আমার কি কাঁপুনি দিয়ে জ্বর। মা বলছে, কি রে তুই রাজুর বাবাকে গঙ্গায় নিয়ে গেছিলিস শ্মশানে পোড়াতে, আসার পর জ্বর হলো কেন, কি করেছিস ওখানে গিয়ে? আমি তখন মাকে বলতে চাইছি না, এবার মায়ের মন তো সব বুঝে যায়। মা তখন বলছে, সত্যি করে বল কাজল কি করেছিস? তখন আমি মাকে সবটা বলি। মা তখন বলছে, তুই কি বেশি পাকা? হ্যাঁ, কেন দিতে গেছিস তুই একটা এক্সট্রা চা ভান নিয়ে? হ্যাঁ, এর কি মানে ছিল যে ওটা কাকু খেয়েছে? ওটা রাজুর বাবা তো নাও খেতে পারে। তুই কি রাজুর বাবার নাম করে দিয়ে এসেছিলিস? বলছে, না মা, আমি রাজুর বাবার নাম করে দিইনি, আমি এমনি গঙ্গার পাড়ে সিঁড়িতে নিলিবিলি ফাঁকা দেখে ওটা রেখে এসছি, যে কাকুর নাম করে, কাকুর নাম করে চাটা রাখিনি, কাকুর কথা মনে করে চাটা রেখে এসছি। তখন মা বলছে, তোর মাথা খারাপ? হ্যাঁ, নিশ্চয়ই ওখানে আশেপাশে দেখো, এরকম তো হতেই পারে না যে কাকুর নাম করে দিলেও যে কাকু আত্মা হয়ে গেছে তাড়াতাড়ি ঘুরে বেড়াচ্ছে ওখানে সাথে রয়েছে, এরম তো নাও হতে পারে। এরমও তো হতে পারে যেটা কাকু না খেয়ে অন্য আত্মা খেয়েছে। হ্যাঁ, আবার এটাও হতে পারে যেটা না রাজুর বাবাই খেয়েছে, হতেই পারে। যাই হোক, এইবার ভাইয়ের তো শুরু হলো শরীর খারাপ। কাজল ভাই বলছে, দিদি আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে 2 থেকে 3 দিনে, তুমি বিশ্বাস করবে না। এইবার রাজু জানতে পারে, সব বন্ধুরা গেছে, সবাই ভালো মতো ছিল, সবার কারোর কিছু হয়নি। রাজু যখন জানতে পারে যে কাজলের এরকম শরীর খারাপ, কারণ রাজু কাঁচা গায়ে দোকান খুলেছে, একজন চাটা করতো, কারণ হিন্দু শাস্ত্র মতো তো আগুন ধরতে নেই, চা করতো, ও ক্যাশে বসে থাকতো, কারণ নালে বাবার কাজ করবে কি করে। আর খুব রিচ ফ্যামিলি থেকে তো বিলং করে না, খুব মধ্যবর্তী ফ্যামিলি, দিন আনা দিন খাওয়া মানুষ, তো দোকান তো একজনকে চালাতে হবে, তা ও বসতো ক্যাশে।
চায়ের দোকান চলছে, ও দেখছে যে কাজল কেন দোকান খুলছে না। এবার যখন খবর নেয় তখন সবাই বন্ধুরা বলে, আরে তুই বলিস না, তোর বাবাকে তো সেদিনকে শ্মশান থেকে পুড়িয়ে আসার পর রাজুর তো বিশাল জ্বর ভাই, ওর চোখ মুখ পুরো বসে গেছে, পুরো কালো হয়ে গেছে মুখ ঠুক, গিয়ে একদিন দেখে আসিস। তা বললো কাছা গায়ে যাবো, আচ্ছা ঠিক আছে। তো রাজু হঠাৎ জানতে পেরে আমাদের বাড়ি আসে। রাজু আমাকে এসে বললো, কিরে কাজল, কি অবস্থা, কি ব্যাপার, কি হয়েছে, ভয় টয় পেয়েছিস? তখন আমি বললাম যে না রে, এরকম জানিস তো, আমি কাকু তো চা খেতে ভালোবাসতো তোর বাবা, আমি একটা চা সিঁড়িতে এরকম দিয়ে এসেছিলাম গঙ্গার পাড়ে, এরম এরম আমার সাথে ঘটনা ঘটে, পুরো বিস্তারিত ওকে বর্ণনা দিই। ও তখন বললো, পাগল, এরকম করে নাকি? আর তুই কি বোকা রে, তুই আমাকে দিতিস, আমি যদি বাবার নাম মানে বাবাকে উৎসর্গ করতাম, বাবা হয়তো নিয়ে যেত, তুই কেন দিতে গেছিস? আমি তখন বললাম, দেখ আমি তো জানি না, জানি কাকু চা খেতে ভালোবাসে তাই। তো যাই হোক, ও বললো বোকা, তুই এরকম করেছিস, পাগলা, বলে ও আমাকে পিঠে তাপড়ে তাপড়ে দিয়ে দেখে চলে যায়। বললো ভাই সুস্থ হয়ে পাশে আসিস, তোরা ছাড়া আমার তো কেউ নেই। আমি বললাম, রাজু চিন্তা করিস না, আমি একটু সুস্থ হয়ে যাব। কাজল ভাই বলছে, দিদি ভাই, প্রত্যেকদিন রাতের বেলা আমি ঘুমাতাম, কে যেন আমার কানের কাছে এসে শুধু হু 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 করে থুতু ফেলার মতো কে এরকম করতো জানি না, আমার না ঘুম ভেঙে যেত। আমি উঠে পুরো ঘেমে যেতাম, বড় বড় করে শুধু তাকিয়ে চারপাশে এরকম করে তাকাতাম। এরকম 2-3 দিন হতে আমি না মাকে রাতের বেলা উঠে, মা মা ও মা মা, তখন মা বললো, কি রে এত রাতে কি হয়েছে, ভয় পেয়েছিস? আমি বললাম, মা তুমি আমার ঘরে এসো। মা আসলো। বাবা তো চিৎকার চেঁচামেচি করতো, কারণ বাবা বলে, কেন তুই মরা পুরাতে যাস, কেন এখানে যাস ওখানে যাস, তোর শরীর খারাপ হয়। তো ওর জন্য বাবাকে ডাকি না। মা আসে, মাকে বললাম, মা এরকম না সেদিনকে হয়েছিল, আমি যখন বাথরুমে গেছিলাম শ্মশান ঘাটে, তখন ওর বাবার ডেড বডিটা ওই ঘিটি মাখাচ্ছিল, ওই সময় তখন আগুনে দেয়নি, আমি গেছিলাম, এরকম হয়েছিল। তারপর থেকে না আমি এরকম প্রত্যেকদিন রাতে 2-3 দিন ধরে এই কানের সামনে যেন কেউ এসে না থু 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 এরকম করে। তখন আমার মা বলছে, এইটা আবার কি, এরকম করে কি ব্যাপার বলতো? আচ্ছা দাঁড়া, আজকে রাতটা কোনো রকমে তুই শো, আমি কালকে তোকে একটা জায়গায় নিয়ে গিয়ে দেখাবো। তখন বলছে ঠিক আছে। রাতের বেলা কাজল ভাই বলছে, এপাশ ওপাশ করতে করতে আমি ভয়তে আমি ঘুমাতে পারতাম না, আমি না আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, ঘুমাতে পারতাম না। তখন আমাকে আমার মা সকালবেলা আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, ওখানে রাধাকৃষ্ণও আছে, তারামাও আছে, ওই মন্দিরে নিয়ে যায়। তো মন্দিরে না আমার জানি না যেতে ইচ্ছা করছে না, আমি কিন্তু ঠাকুর দেবতা ভালোবাসি, যেতে ইচ্ছা করছে না। মা আমাকে জোর করে মুখ করে টানতে টানতে নিয়ে যায়। আমি গেলাম। তখন ওখানে যিনি পুরোহিত মশাই ছিলেন, পুরোহিত মশাই আমাকে মাকে বলল দেখে যে মন্দিরের একদম কোণে গিয়ে চুপ করে বস থাক, এখন তো পুজো হচ্ছে, এখন সন্ধ্যা আরতির সময় সামনে আসবি না, তোর ছেলেরই ক্ষতি হবে। মা আমাকে নিয়ে হাত ধরে কোণে বসে রয়েছে মন্দিরের। অনেক দূর থেকে আমরা দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে, হয়ে গেল, লোক আস্তে আস্তে সবাই প্রসাদ নিয়ে সবাই যার যার মতো পুজো দিয়ে বাড়ি চলে গেল। তখন ওই ব্রাহ্মণ মশাই ডাকলো। আসলে উনি অ্যাকচুয়ালি এরকম অনেক কাউকেই ঝাড়ফুঁক করে দেয়, দেখে ওনার অনেকটা ক্ষমতা আছে। তো ডাকলো। তখন মা আমাকে নিয়ে আসে। উনি তখন বলছে, কি রে, শ্মশান ঘাটে গিয়ে তুই কি করেছিস? আমার মাও বলিনি, আমিও বলিনি। আর ওনার এই ক্ষমতাগুলো আছে, প্রথমেই বললাম, বুঝতে পারেন। তো তখন আমি বললাম যে, কাকা এরকম আমার ভুল হয়ে গেছে, আমি ভালো করতে গেছিলাম, আমি তো রাজুর বাবাকে চা দিতে গেছিলাম, দিতে গিয়ে এরকম হয়েছে। তখন ওই পুরোহিত মশাই বলছে, আরে পাগলা ছেলে, তোর মনটা খুব সাদা সিধা, ভোলা ভালা, তুই তুই রাজুর বাবাকে চা দিতে গেছিস, কিন্তু তুই জানিস না হিন্দু শাস্ত্র মতে মানুষ যখন মারা যায় তার 24 ঘন্টা পর কিন্তু সে বাড়িতে ফিরে আসে। তো রাজুর বাবা যখন মারা গেছে তখন কি 24 ঘন্টা হয়েছে? আমি বললাম, না না, 24 ঘন্টা হয়নি তো, ওর বাবা মারা গেছে শ্মশান ঘাটে নিয়ে গেছে 5-6 ঘন্টা হবে। বললো, তাহলে তাহলে তো তুই রাজুর বাবার নাম করে অন্য কাউকে চা খাবিয়েছিস, আর যাকে তুই চা খাবিয়েছিস সেই তোর পেছনে পড়ে গেছে। আমি তখন বললাম, ও কাকু, আমি তো রাজুর বাবার নাম করেই চা দিয়েছি, আমি তো অন্য কাউকে চা দিইনি। তখন বলছে, আরে পাগল, হিন্দু শাস্ত্র মতে যখন মানুষ মারা যায় সেই মানুষটা
চলে যায়, আত্মাটা চলে যায়। যমরাজ আত্মাটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে সব কর্ম দেখায়। দেখানোর পর বলে যে এবার তুই বাড়ি যা। যখন তার ডেড বডিটা পোড়ানো হয়ে যায়, তখন 24 ঘন্টা পর তাকে আবার মরতে তার বাড়িতে ছেড়ে দিয়ে যায়। সে তখন দাঁড়িয়ে দেখে তার বাড়ির লোকরা কান্নাকাটি করছে, আলোচনা করছে, হব্বিসি করার আয়োজন করছে, নানা রকম ভালো মন্দ কথা সবকিছু শুনে দেখে। আর তখন সেই আত্মাটা শরীর খোঁজে যে আমি শরীরটা আমার কোথায়, আমি শরীরটার মধ্যে ঢুকবো। কিন্তু অতক্ষণে তার শরীরটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর যদি কোনো কারণে ধর শরীরটা রয়ে গেছে, হয়তো বাইরে বিদেশ থেকে তার ছেলে আসবে, ধর বিদেশে তার মেয়ে থাকে আসবে, তার জন্য যদি তার দেহটাকে রেখেও দেয়, তাহলে পারে কিন্তু দেখবি মৃতদেহ সবসময় কিন্তু একজন ধরে থাকে, একা কিন্তু রাখে না। একা রাখলে তার আত্মাটা কিন্তু খুব অনায়াসে ঢুকে যেতেই পারে। এই হচ্ছে কারণ। আর যেহেতু রাজুর বাবা 5-6 ঘন্টা হয়েছে মারা গেছে, আর তুই তার নাম করে তুই বোকা ছেলে গঙ্গার ধারে চা দিয়ে এসছিস, ওইটা রাজুর বাবা না, ওটা অন্য কেউ চাটা গ্রহণ করেছে। এই কথা যখন শুনে তখন কাজল বলছে যে আমি তো কাকা এসব কিছু জানি না। বলছে হ্যাঁ, একটু শাস্ত্র তো পড়বি, হিন্দু শাস্ত্র মতে অনেক কিছু নিয়ম আছে যেগুলো কজন জানে রে, তুই তো ছোট বাচ্চা, এখনো হাতে পায়ে তুই বেড়ে গেছিস। তখন কাজলের মা বলে যে আপনি একটা কিছু উপায় করে দেন যেন আমার ছেলেটা ঠিক হয়ে যায়, এইটুকুনি জানি যে আপনার কাছে যখন এসছি আমার ছেলে ভালো হবেই হবে। তখন ওই যে পুরোহিত মশাই বলে আমি তোকে এক্ষুনি ঠিক করে দেবো, আর তোকে আমি কোণে তোর মায়ের সাথে বসতে বলেছিলাম কেন জানিস, এখানে আসলে তোর অসুবিধা ছিল। তখন কাজল বলে কেন? বলছে তুই যদি এখানে আসতিস, তোর সাথে যে শ্মশান ঘাটে যাকে চা খাইয়ে তুই নেমন্তন্ন করে এনেছিস সে তো তোর সাথেই আছে, তুই এখানে আসলে সে লাফালাফি করতো, ছটপট করতো। এখানে আরো অনেক পুণ্যার্থীরা এসেছিল যারা পুজো দিতে এসেছিল, তো তারা দর্শন করতো না ঠাকুরকে, দর্শনার্থীরা পালিয়ে যেত, জিনিসটা খুব খারাপ হতো। যার জন্য তোকে বলেছিলাম যে তুই দূরে থাক তোর মায়ের সাথে বসে। তারপর বলল যে ঠিক আছে। যখন কাজলকে ছাড়িয়ে দেয় ঠাকুরের ঘর থেকে, ঘট উল্টে হাতে জল নিয়ে এসে সেটা মারে, তখন দেখছে এমন হাওয়া ওই মন্দিরের চারপাশে, এমন হাওয়া যেখানে কোনো হাওয়া একটু আগে ছিলই না। একটা বিশাল হাওয়া দিয়ে গাছগুলো এলোমেলো করে দিয়ে জুতো পর্যন্ত, মন্দিরের পাশে জুতো রাখা, কাজল ভাই বলছে জুতোগুলো দিদির পেছন করে দেখছে হাওয়ায় মানে গড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এরকম ঝড়ের মতো হাওয়া। শুধু ওইটুকুনি আমি যেখানে রয়েছি আমার ওইটুকুনি, কিন্তু আমার গায়ে কোনো হাওয়া লাগছে না। তখন ওই পুরোহিত মশাই বলে যা, এবার সব পরিষ্কার হয়ে গেছে, আর ভুলেও তোর পেছনে আসবে না, আর এত ভোলা ভালা মন নিয়ে সমাজে চলিস না রে। আজকে ভাব একটা আত্মাকে তুই নেমন্তন্ন করে নিয়ে চলে এসছিস। তখন আমাদের কাজল ভাই বলছে যে দেখো কাকা, তুমি আমাকে বলছো ঠিকই, আমি তো রাজুর বাবাকে চা দিয়েছিলাম। তখন সেই কাকা বলে মানুষ মৃত্যুর 24 ঘন্টা পর বাড়িতে আবার তার আত্মা আসে, তাকে রেখে দিয়ে যায় যতদিন তার বাড়িতে না কাজ সম্পূর্ণ হচ্ছে। যখন কামান হয়, শ্রাদ্ধ, শান্তি, মৎস্যমুখী সব যখন হয়ে যায় ঠিক মতো, যদি তার কর্ম ফল ভালো থাকে তাহলে তাকে আবার এসে যমরাজ নিয়ে যায়। আর যদি তার কর্মফল ভালো না থাকে, যদি তার কাজ শান্তি করে না করা হয়, শ্রাদ্ধ শান্তির কাজ নিয়ম নিষ্ঠাভাবে, তাহলে তার আত্মা কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়। এটাই ছিল প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের কাজল ভাইয়ের বরানগর থেকে পাঠানো ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যেতে যেতে সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো। সামনে চলে আসলো পুজো, আর পুজোয় এখনো সবাই মার্কেটিং করে ফেলেছো তো, না করলেও আস্তে আস্তে করে নাও, খুব আনন্দ করো, সবাই খুব ভালো থেকো। আবার আসছি খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, অবশ্যই জানিও পুজোয় তোমাদের ঘটনা লাগবে কি, দেখো যেরকম ভাবে বলবে সেরকম আমি কিন্তু ঘটনা দেবো। যদি বলো দিদিভাই পুজোর 4 দিনের মধ্যে 2 দিন দাও, তাহলে 2 দিনই দেবো। যদি বলো দিও না তাহলে দেবো না। আর যদি বলো প্রত্যেক দিন লাগবে, তাহলে প্রত্যেক দিন তোমাদের জন্য ঘটনা আমি রেকর্ড করবো। আজকে আসছি, সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।